আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও কামালের সাজা পরোয়ানা ইন্টারপোলে পাঠানোর প্রক্রিয়া শুরু। প্রসিকিউশন 2-1 দিনের মধ্যে রায়ের কপি পাঠানো হবে জেলা ম্যাজিস্ট্রেট ও কারাগারে। জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার ফাঁসির রায়ে গভীর সংকটে আওয়ামী লীগ। দেশে ফেরাতে ভারতকে চাপ দিলে দুই দেশের সম্পর্কে অবনতির আশঙ্কা বিশ্লেষকদের। কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, জানালেন প্রধান উপদেষ্টা। দেশে এখন অস্থিরতা বিরাজ করছে, মন্তব্য মির্জা ফখরুলের। প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমেদের ডিমাইজ অব ডেমোক্রেসি বইয়ের মোড়ক উন্মোচন। ভোটার নিবন্ধন অ্যাপ পোস্টাল ভোট বিডির উদ্বোধন। প্রবাসীরা প্রথমবারের মতো ভোট দিতে পারবেন, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। এবং 7 দিনের মধ্যে অবৈধ পোস্টার ব্যানার অপসারণের নির্দেশ ডিএনসিসির। সংসদ নির্বাচনে মোট ভোটার 12,77,00,000। চূড়ান্ত নিবন্ধন পেল এনসিপি ও সমাজতান্ত্রিক দল। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছে পুরো সংবাদে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাজা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে প্রসিকিউশন। আর রায়ের কপি 2-1 দিনের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট ও কারাগারে থাকা আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাছে পাঠাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ। আর হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়ন করবে জেলা ম্যাজিস্ট্রেট। ট্রাইব্যুনালের ব্রিফিংয়ে এসব কথা জানান প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সোমবার মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেয়া হয় 5 বছর কারাদণ্ড। শেখ হাসিনা ও কামাল পলাতক থাকায় তাদের গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনতে এর আগে ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছিল, কিন্তু তা কার্যকর হয়নি। 2 আসামিকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করতে এবার ইন্টারপোলে সাজা পরোয়ানা পাঠাবে প্রসিকিউশন। যে 2 জন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। এটা আমরা করব এবং এটার কাজ অলরেডি আমরা শুরু করেছি। এই রায় 3টি জায়গায় যাবে। একটা হলো প্রসিকিউশন অফিস, একটা হলো উপস্থিত আসামির কাছে, আর একটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। এই 3টি জায়গায় ছাড়া আর কোথাও রায় যাবে। কিছু অফিসিয়াল কার্যক্রম থাকে, সেগুলো সম্পন্ন হলেই রায়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে চলে যাবে। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায় এই আদেশ বাস্তবায়ন করবেন জেলা ম্যাজিস্ট্রেট। আইনে যেটা বলা আছে সেটা হলো ট্রাইব্যুনালের সকল রায় গভর্নমেন্ট এক্সিকিউট করবে। এখন এই রায়ের কপি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, ওনারা সিদ্ধান্ত নেবেন যে এর কোন অংশ ওনারা কিভাবে কার্যকর করবেন। প্রসিকিউশন জানায় রায়ের 30 দিনের মধ্যে আসামি আত্মসমর্পণ করে আপিল করার বিধান রয়েছে ট্রাইব্যুনাল আইনে। তবে আপিল বিভাগ চাইলে সেই সময়ের পরেও আপিল গ্রহণ করতে পারে। এখন ওনার জন্য সুযোগ হলো আগামী 30 দিনের মধ্যে উনি সারেন্ডার করে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করবেন এবং অ্যাপিলে ওনার এই সকল কথা বলবেন। অ্যাপিলেট ডিভিশন যথার্থ ন্যায় বিচার করবেন 2 পক্ষকে শুনে। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যাবজ্জীবন সাজা না দিয়ে 5 বছর কারাদণ্ড দেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় জুলাই যোদ্ধা ও তাদের পরিবার। গাজী তামিম জানান, আসামি, রাষ্ট্রপক্ষ ও ট্রাইব্যুনালে অভিযোগকারীরা চাইলে সাজার বিরুদ্ধে আপিল করতে পারবেন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে আওয়ামী লীগের সংকট আরও বাড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে দলটির রাজনীতিতে ফেরাও কঠিন হচ্ছে বলে মনে করেন তারা। আর ভারতের সিনিয়র সাংবাদিকরা বলেছেন, বন্দি বিনিময় চুক্তি থাকলেও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা কম। বাংলাদেশ সরকার বেশি চাপাচাপি করলে দুদেশের সম্পর্ক খারাপ হতে পারে বলেও আশঙ্কা তাদের। রিপোর্ট
মাহবুব কবির চপলের। আয়রন লেডির খেতাব পাওয়া শেখ হাসিনা ১.৫ বছর আগেও এমন পরিস্থিতির কথা হয়তো চিন্তাও করেননি। যে কোনো উপায়ে ক্ষমতায় থাকার প্রবণতা তার জন্য তো বটেই, আওয়ামী লীগের জন্যও ক্ষতির কারণ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। স্বাধীনতার পর দ্বিতীয়বার এমন চাপে পড়েছে দলটি। ৭৫ ছিল ওই সময় এরকম সিচুয়েশনটা ছিল না। হ্যাঁ, আওয়ামী লীগ ক্রাইসিসে পড়েছিল, বাট ব্যাকগ্রাউন্ড ছিল ভিন্ন। আর এবারকার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ভিন্ন। একটি দল কি ধরনের অপরাধ করলে সবাইকে চলে যেতে হয়, যখন টপ ম্যানেজমেন্ট পুরোটাই দেশ থেকে চলে যায়, তখন কিন্তু সাংগঠনিক শক্তি ভেঙে পড়ে। এটাকে গুছিয়ে উঠতে পারবে কিনা আমি জানি না, যদি পারে সময় লাগবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ফাঁসির সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়টি। দুদেশের মধ্যে বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তিও রয়েছে। এতে বলা আছে, কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেই তাকে হস্তান্তর করবে দুদেশ। এই চুক্তির আলোকে উলফা নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ফেরত নেয় ভারত। আবার বঙ্গবন্ধু হত্যা মামলার ২ আসামিকে দেশে এনে ফাঁসি কার্যকর করে আওয়ামী লীগ সরকার। তবে শর্ত রয়েছে, রাজনৈতিক বিবেচনায় মামলা হলে ফেরত দিতে বাধ্য থাকবে না সংশ্লিষ্ট দেশ। আবার গুম, খুন, অপহরণ রাজনৈতিক মামলা বলে বিবেচিত হবে না। প্রত্যর্পণ চুক্তির এসব ফাঁকফোকর শেখ হাসিনাকে ফেরত না দিতে ভারত কাজে লাগাতে পারে বলে মনে করছেন দেশটির সিনিয়র সাংবাদিক, অল ইন্ডিয়া প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী। বাংলাদেশ সরকার দাবি জানাচ্ছেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, সেটা সম্ভব হবে না। ভারত বাংলাদেশের মধ্যে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুসারে যদি কাউকে দেখা যায় রাজনৈতিক উদ্দেশ্যে তার জীবনহানি হওয়ার আশঙ্কা আছে বা জীবনহানি ঘটানো হবে, সেক্ষেত্রে তিনি যেই হন তাকে ফেরত পাঠানো হয় না। যদিও শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারতও বিষয়টি নজরে রাখছে বলে বিবৃতি দিয়েছে। আইন উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত না দিলে সম্পর্ক খারাপ হতে পারে। তবে বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক প্রক্রিয়া ছাড়া অন্যভাবে চাইলে দুদেশের টানাপোড়েন আরও বাড়তে পারে। সম্পর্ক খারাপ হবে কি ভালো হবে সেটা বাংলাদেশ সরকারের তাদের যে ভারত সরকারের প্রতি কি আচরণ, সেটার উপরই অনেকটা নির্ভর করবে। যদি তারা মনে করেন সংঘাতের পথে যেতে চান, সম্পর্ক মানে দূরত্ব বজায় রাখবেন, সেক্ষেত্রে ভারতকেও অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। এখন যদি কূটনৈতিকভাবে আমাদের যদি ভারতের সাথে সম্পর্ক ভালো হয়, তাহলেই ফেরত আসবে। আদারওয়াইজ চাপাচাপি করে সম্পর্ক খারাপ করে ফেরত আনা তো সম্ভবই না, বরঞ্চ এটা আরো অনেক ক্ষতির কারণ হতে পারে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় অন্য রাজনৈতিক দলগুলোর জন্য এক ধরনের সতর্ক বার্তা বলেও মনে করছেন বিশ্লেষকরা। প্রাথমিকভাবে একটা বার্তা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী প্যাসকালে গ্রোটেনহুইসের সাথে সৌজন্য সাক্ষাতে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। এতে রেকর্ড সংখ্যক তরুণ ভোটার ভোট দেবে। অতীতের 3টি নির্বাচনে কারচুপি হওয়ায় তরুণরা ভোট দিতে পারেনি বলে জানান প্রফেসর ইউনূস। নেদারল্যান্ডের উপমন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চায় তারা। এতে ডাচ বিনিয়োগ বাড়ানোর পথ সুগম হবে। দেশে এখন অস্থিরতা বিরাজ করছে। এই সংকটকালে ব্যারিস্টার মওদুদ আহমেদের মতো রাজনীতিবিদদের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর অভিজাত হোটেলে মওদুদ আহমেদ রচিত ডিমাইজ অব ডেমোক্রেসি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, শেখ হাসিনার আমল ছিল ভয়াবহ, যেখানে দূষিত হয়েছে দেশের সকল সেক্টর। তরিক ইসলামের রিপোর্ট।
লেখকদের প্রয়াত রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদ রচিত ডিমাইজ অব ডেমোক্রেসি এর মোড়ক উন্মোচন করতেই এই আয়োজন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তার স্ত্রী, সহকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, লেখক ও সাংবাদিক। বইয়ের তিনি উদ্ধৃতি দিয়েছেন। একই সাথে এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের চলমান অস্থিরতায় ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিলেন রাজনৈতিক পথপ্রদর্শক। তার রাজনীতি নিয়ে সমালোচনা থাকলেও ইতিহাস চর্চা নিয়ে ছিল না কোনো বিতর্ক। কি নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে তিনি এই ইতিহাস চর্চার কাজটা করতেন। এই জায়গায় আমার একটা কথা মনে হয় যে রাজনীতিবিদ মওদুদের কিছুটা সমালোচনা থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, কিন্তু আমার মনে হয় ইতিহাস লেখার ক্ষেত্রে তার কোনো সমালোচনা খুব বেশি করার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। সত্যিকার অর্থেই আন্তরিকভাবে একজন গণতান্ত্রিক নেতা, গণতান্ত্রিক সত্তা ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনার আমলের ভয়াবহতার দলিল এই বই, যা নতুন প্রজন্মের ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শেখ হাসিনার আমলটা এতটা ভয়াবহ ছিল, আমরা সবাই দূষিত হয়ে গিয়েছিলাম। এভরিওয়ান, এমন কোন জায়গা নাই যে উনি ধ্বংস করে দেন নাই। নিউজ পেপারের যে জার্নালিস্ট, আপনি দেখা যায় যে হেডলাইনটাই এমন ভাবে লিখছে যে জামাত শিবির মারামারি করেছে, জামাত শিবিরেরই 15 জন লোক। কোথাও লেখা নাই যে ওরা আসলে পুলিশের গুলিতে মারা গেছে। আমরা এই বইটা আমাদের পথ নির্দেশনা দিবে সামনে আমরা কিভাবে শেখ হাসিনার এরাকে লিখবো। এ সময় প্রয়াত রাজনীতিবিদ ও লেখক ব্যারিস্টার মওদুদ আহমেদের জীবনের নানান স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধারা। প্রত্যেকটাই বিভিন্ন সময় জেলে থাকে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পোস্টাল ভোটিং এর মাধ্যমে এবার প্রবাসীদের ভোট না দেওয়ার বঞ্চনার অবসান ঘটবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশনে পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করে তিনি বলেন, এর মধ্য দিয়ে বৈশ্বিক গণতন্ত্রের দরজা খুলে যাবে। এই অ্যাপ ব্যবহার করে প্রাথমিক অবস্থায় ধাপে ধাপে 143টি দেশের প্রবাসীরা ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হতে পারবেন। মনির হোসেন তপুর রিপোর্ট। আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রায় 1.5 কোটি প্রবাসী এবং নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তির ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকছে আসন্ন সংসদ নির্বাচনে। তবে প্রথমে নিবন্ধন করতে হবে পোস্টাল ভোট বিডি অ্যাপে, পরে ডাকযোগে ভোটারের কাছে পাঠানো হবে ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সরঞ্জাম। সব পূরণ করে নিকটস্থ ডাক অফিসে জমা দিলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে 16 থেকে 28 দিনের মধ্যে তা পৌঁছে যাবে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তার কাছে। একটি পূর্ণাঙ্গ অংশগ্রহণমূলক নির্বাচন। এই পদ্ধতিতে প্রতিটি ভোটের জন্য খরচ হবে 700 টাকা। তবে এই ব্যয় ভোটারদের বহন করতে হচ্ছে না বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তার পছন্দের প্রতীকের পাশে ভোট দিবেন, নির্দেশনা অনুযায়ী তার ঘোষণাপত্র স্বাক্ষর করবেন এবং ফেরত ডাকে এটা ফেরত পাঠাবেন। এই উদ্যোগটি একটি ব্যয়বহুল উদ্যোগ। একটি ভোট সংগ্রহ করার জন্য আনুমানিক 700 টাকা খরচ হচ্ছে। নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে পোস্টাল ভোট বিডি অ্যাপ উন্মোচন করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি হবে আরো শক্তিশালী। এতদিন এই প্রবাসী নাগরিকরা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। আজকের এই উদ্যোগ সেই বঞ্চনার অবসান ঘটাচ্ছে। তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি হবে আরো বিস্তৃত, আরো প্রতিনিধিত্বশীল এবং আরো শক্তিশালী। তিনি বলেন, পোস্টাল ভোটিং এর মাধ্যমে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। আমরা বিশ্বাস করি ডাক ভোটের এই আধুনিক পদ্ধতি সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 19 নভেম্বর থেকে 23 নভেম্বর নিবন্ধন করতে পারবেন পূর্ব এশিয়া, উত্তর আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের 50 দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা। 4 ডিসেম্বর মধ্যপ্রাচ্যের সৌদি আরবে নিবন্ধন শুরু হয়ে চলবে 8 ডিসেম্বর পর্যন্ত। এভাবে পর্যায়ক্রমে সবাইকে নিবন্ধনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ইসি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে অবৈধভাবে লাগানো ব্যানার, ফেস্টুন ও পোস্টার আগামী 7 দিনের মধ্যে অপসারণের নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন
ডিএনসিসি। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি বা ভবনের ছাদে কিংবা দেয়ালে বিজ্ঞাপনী নাম ফলক, সাইনবোর্ড, এলইডি বিলবোর্ড ইত্যাদি স্থাপন করা হয়েছে তা নিজ দায়িত্বে দ্রুত অপসারণের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় নির্ধারিত সময়ের পর উচ্ছেদ সহ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা 12,76,95,000। খসড়ার পর চূড়ান্ত তালিকায় ভোটার বেড়েছে ৮২,০০০। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এসব তথ্য জানান। এদিকে চূড়ান্ত নিবন্ধন পেয়েছে এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। এছাড়া আম জনগণ পার্টি ছাড়াও আরো ৭টি দলের নিবন্ধনের বিষয়ে পর্যালোচনা চলছে বলে জানান ইসি সচিব। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়ার পর এখন চূড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২,৭৫,৯৫,১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬,৪৮,১৪,৯০৭ আর নারী ভোটার ৬,২৮,৭৯,০৪২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,২৩৪ জন। আমাদের চূড়ান্ত ভোটার তালিকায় আরো কিছু পরিবর্তন আসবে, সামান্য কিছু পরিবর্তন আসবে, কারণ আপনারা জানেন যে এগুলো এইটা লিস্ট হ্যাং করে দেওয়া হবে এবং সেখানে দাবি, আপত্তি, সংশোধন, বিয়োজন এই সমস্ত বিষয়গুলো যখন আসবে তারপরে আমরা এটা ফাইনাল অবস্থানে আসতে পারবো। বিকেলে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ আরও জানান, নিবন্ধন চূড়ান্ত হয়েছে এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের। তবে প্রাথমিকভাবে বাছাই হলেও আম জনতা পার্টির বিষয়ে কিছু আপত্তি থাকায় তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান ইসি সচিব। এছাড়া পর্যালোচনায় রয়েছে আরও ৭টি দলের নিবন্ধন। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিষয়ে কোনো বিরূপ মতামত পায়নি। এর আগে দুপুরে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে ইউএনডিপি, এমআরডিআই ও আরএফইডির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনাকে মীর জাফরের সাথে তুলনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা দেশ এবং দেশের মানুষের সাথে বেইমানি করে তাদের পরিণতি ভয়াবহ হয়। গণহত্যার দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ তারই প্রমাণ। বগুড়া শহরের শহীদ খোকন পার্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী সেবামূলক ও মানবিক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, শেখ হাসিনা স্বার্থপরের মতো নিজের ও পরিবারের কথা ভেবে দেশের জনগণ এবং দলীয় নেতাকর্মীদের ফেলে রেখে বোনকে নিয়ে পালিয়ে গেছেন। কর্মসূচিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, স্বেচ্ছায় রক্তদান, হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, শ্রমিকদের মাঝে পোশাক এবং হাত মোজা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। নিজের ক্ষমতা আজীবনের জন্য টিকে থাকবেন, তারা নিজের চোখেই নিজের পতন দেখলেন। যারা তার জন্য মানুষের উপর অত্যাচার করলো, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সব ফেলে পালিয়ে চলে গেলেন শেখ হাসিনা। এরাই হয়, এইটাই হয়। যারা অপরাধী, যারা লুট করে, যারা মানুষ হত্যা করে, যারা শিশুর রক্ত পান করে, কিশোরের রক্ত পান করে, তারা যখন পতন দেখে তখন নিজেদের লোককে ফেলে রেখে শুধুমাত্র নিজের আত্মীয় স্বজন এদের নিয়ে পালিয়ে যায়। আনসার ভিডিপির জন্য 17,000 শর্ট গান কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এছাড়া রোজায় পণ্যের দাম স্বাভাবিক রাখতে আগেভাগেই চাল ও গম আমদানি করা হবে বলে জানান তিনি। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভার শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান উপদেষ্টা। তিনি আরো বলেন, নির্বাচনের দায়িত্ব পালনে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনার কথা থাকলেও গুরুত্ব বিবেচনায় সেই সংখ্যা কমানো হবে। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
সভা শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা বলেন 1 কোটি পাসপোর্ট ছাপাবে সরকার। এছাড়া আনসারদের জন্য কেনা হচ্ছে অস্ত্র। প্রায় 1 কোটি পাসপোর্টের আবার নতুন করে ইস্যু করবো, কারণ পাসপোর্টের পাসপোর্টের চাহিদা আছে, তো সেটা তাড়াতাড়ি করে আমরা করবো। সেখানে পাসপোর্টের সাথে কতগুলো ডকুমেন্টও দেওয়া হয়, 65 লক্ষ এটা। আর প্রায় 17,000 ওদের শর্ট গান কিনতে হবে আনসার বিটিভির জন্য, মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে এটা ইস্যু হয়েছে, ওটা আমরা অ্যাপ্রুভ করেছি। রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চাল ও গম আমদানির কথা জানান তিনি। রোজার আগেই সে চাল, গম এগুলো আনছে, আর বাকিগুলো ক্রমাগত করছে। আর আপনারা জানেন অলরেডি তো এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো একটু লিবারেল হয়েছে। আমরা বলছি যেটা গতবার যেটা আমরা ডিসিশন নিয়েছিলাম, এইবার এটা কন্টিনিউ করবে যাতে করে দামটা সহনীয় হয় রোজার সময়। IMF এর অর্থ ছাড় নিয়েও কথা বলেন সালেউদ্দিন আহমেদ। IMF ওরা বলতে সার্বিকভাবে ভালো, তবে চ্যালেঞ্জগুলোর প্রতি দৃষ্টিপাত করছে, কারণ মূল্যস্ফীতিটা আমরা বলছে 7 নিয়ে যাব জুনে, ওরা বলছে একটু দ্রুত যদি নিয়ে যাওয়া যায়, কিন্তু চট করে পলিসি রেট বাড়িয়ে দেবো সেটা আপনারা জানেন। তো আমি ওই ব্যাপারে একটু সতর্ক, সাপ্লাই সাইডটা যেন আমরা ইনশিওর করতে পারি। আর ব্যাংকিং সেক্টরটা ওরা বলতে তোমরা 5টা ব্যাংক নিয়েছো, এটা বড় চ্যালেঞ্জ, এটা ইসে করো। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM কে অনুমতি দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়ায় প্রতিক্রিয়া জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ HRW। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলছে, দুজনেরই অনুপস্থিতিতে এই বিচার করা হয়েছে। তারা নিজেদের পছন্দের আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব পাননি। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি জানিয়েছেন, শেখ হাসিনার দমনমূলক শাসন নিয়ে বাংলাদেশে এখনো ক্ষোভ ও বেদনা বিদ্যমান। তবে সব ফৌজদারি বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানের ন্যায় বিচারের মানদণ্ড মেনে চলা আবশ্যক। দু 2003 সালের পর আবারও ভারতকে হারালো বাংলাদেশ। এশিয়ান কাপের বাছাই পর্বে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে 1-0 গোলে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে জমজমাট এক লড়াইয়ে নামে বাংলাদেশ ও ভারত। দারুণ এক পাল্টা আক্রমণে খেলার 11 মিনিটে শেখ মোরসালিনের দারুণ এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ। জাতীয় দলের হয়ে এটি মোরসালিনের 7ম গোল। খেলার 31 মিনিটে সমতায় ফেরার সুযোগ ছিল ভারতের। ভারতীয় খেলোয়াড়দের শর্ট হেডের সাহায্যে ক্লিয়ার করে দলকে বাঁচান হামজা চৌধুরী। 43 মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল স্বাগতিকদের। হামজার দূরপাল্লা শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাবরেরার দল। বিরতি থেকে ফিরে গোল শোধের চেষ্টায় বাংলাদেশের উপর চাপ তৈরি করে ভারত, কিন্তু সাফল্য আসেনি। বাংলাদেশও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল, তবে পেরে ওঠেনি। অবশেষে দীর্ঘ 22 বছরের অপেক্ষার পর চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করল লাল সবুজের দল। বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনার বিচার সারা পৃথিবীর মানুষ দেখেছে। প্রমাণ হয়েছে গত বছরের জুলাই অগাস্টে বাংলাদেশের ছাত্র জনতা, সাধারণ মানুষ ও শিশু হত্যার সাথে জড়িত শেখ হাসিনা ছিল। বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামসার কাজীপুর আমতলী বাজারে নিজ এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় প্রশ্রয় না দিয়ে ভারতকে দণ্ডিত আসামি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানান দুলু। উঠান বৈঠকে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ভারত আপনার গণতান্ত্রিক রাষ্ট্র, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই বাংলাদেশের মানুষ যে ঘৃণা করে যার বিচার করেছে, তার ফাঁসি দিয়েছে বিচারক, তাকে অতি সত্বর ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের এই চাওয়াকে আপনারা প্রতিষ্ঠা করবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের দাবি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে আরও 5টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সকালে নারায়ণগঞ্জ সদরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে সদর থানায় পুলিশ নির্যাতনের একটি মামলা এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফতুল্লাহ মাইমুনা আক্তার মনির আদালতে ফতুল্লার 4টি হত্যা মামলার শুনানি হয়। আদালতে আইভির অনুপস্থিতিতে মামলার শুনানির সময় তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান যে 5টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সেগুলোতে আইভির নাম নেই। বর্তমানে সেলিনা হায়াত আইভি কাশিমপুর কারাগারে আছেন। শুধুমাত্র হ্যারাস করার জন্য, তার জামিনকে প্রলম্বিত করার জন্য, দীর্ঘ হাজতবাসের জন্য মিথ্যাভাবে এই মোকদ্দমায় তাকে শুনে দেখানো হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। আমরা ভবিষ্যতে আইনানুগভাবে উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে ন্যায় বিচার পাব, এই হচ্ছে আমাদের বিশ্বাস। রাজধানীতে মাইলস্টোন কলেজ সায়েন্স ক্লাবের উদ্যোগে 3 দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। কলেজ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল আলম। এ সময় তিনি বলেন, এই মেলায় অংশ নেওয়া ক্ষুদে বিজ্ঞানীরা ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বাড়াবে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে এই মেলা। ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা। এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল অ্যাডমিন মাসুদ আলম ও ডাইরেক্টর অ্যাডমিন কাজী বিলকিস আরা ইরিন। এ আয়োজনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দ্য সোল অফ জুট প্রদর্শনী। বাংলাদেশের সোলার ফাইবারের কারুশিল্প, সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে দেশে বিদেশে পরিচিত করার এক বিশেষ উদ্যোগ। রাজধানীর ধানমন্ডির লা গ্যালারিতে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সোলার ফাইবার শুধু শিল্প সংস্কৃতি নয়, এটি পরিবেশ বান্ধব অর্থনীতির নতুন সম্ভাবনার দরজা খুলবে। এর মাধ্যমে স্থানীয় শিল্পী, উদ্যোক্তা ও নারীদের নতুন কর্মসংস্থান তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তারা। এ পর্যায়ে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাবের সমর্থন দিয়েছে জাতিসংঘ। গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনাকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব পাশ করেছে নিরাপত্তা পরিষদ। এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় নিরাপত্তা পরিষদের 13টি সদস্য দেশ, তবে প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেছে হামাস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়া সহ 13টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এর বিরোধিতা করেনি কোনো দেশ, তবে রাশিয়া ও চীন ভোটদানে বিরত ছিল। এই পরিকল্পনায় গাজার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠনের কথা রয়েছে। এবারে থাকছে খেলার খবর। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে আগামীকাল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। সিলেট আইরিশদের হারিয়ে এগিয়ে আছে টাইগাররা, তবে এই ম্যাচে জয় পরাজয়ের চেয়ে বড় হয়ে উঠেছে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমের 100তম টেস্ট খেলা। সেজন্য উত্তেজনার বারুদে ফুটছে দুদল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামীকাল খেলা শুরু হবে সকাল 9:30টায়। পরাগারমানের রিপোর্ট। অন্য সময় হলে এ ম্যাচে আয়ারল্যান্ডকে হারাতে পারবে কিনা, 2 ম্যাচের টেস্ট সিরিজে জয় পাবে কিনা বাংলাদেশ, এমন আলোচনাই থাকত। কিন্তু এবার পরিবেশ পরিস্থিতি ভিন্ন। বড় হয়ে উঠল মুশফিকুর রহিমের কেরিয়ার। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলার অপেক্ষায় মুশফিক ভাসছেন অভিনন্দন বার্তায়।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টাইগারদের হেড কোচ সিমন্স মুশফিককে তুলনা করলেন কিংবদন্তির সাথে। মুশফিক অবশ্যই একজন কিংবদন্তি। আমি মনে করি টেস্ট ক্রিকেটে তার মতো এতগুলো ডাবল সেঞ্চুরি খুব বেশি খেলোয়াড় করতে পারেনি। সে বহু বছর ধরে পারফর্ম করে আসছে, প্রায় 20 বছরের মতো। তাই তাকে কিংবদন্তি বলতেই হবে। ধারাবাহিক পারফরমেন্স তাকে সেই পর্যায়ে নিয়ে গেছে। বাংলাদেশকে হারানো কিংবা পরাজয়ের প্রতিশোধ কথা দূরে রইল, শততম টেস্ট খেলার দ্বার প্রান্তে থাকা মুশফিকের সাফল্যকে অভূতপূর্ব বলে জানান আইরিশ টপ অর্ডার ব্যাটার হ্যারি ট্যাক্টর। সে একজন জাত খেলোয়াড়, এটি তার জন্য চমৎকার অর্জন। প্রথম বাংলাদেশি হিসেবে 100 টেস্ট খেলা একটি অভূতপূর্ব অর্জন। আমি নিশ্চিত সে এর জন্য গর্বিত। জাতীয় দলের হয়ে 99 টেস্টে 27টি 50 আর 22 সেঞ্চুরিতে 6,351 রান নিয়ে শততম টেস্ট খেলতে নামবেন মুশফিক। বাংলাদেশের প্রথম হলেও বিশ্বের 84তম ক্রিকেটার হিসেবে 100 টেস্ট খেলতে যাচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। এশিয়া কাপ রাইজিং স্টার্স ক্রিকেট টুর্নামেন্টে আফগানিস্তান এ দলকে 8 উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল বাংলাদেশ এ দল। কাতারের দোহায় টি20 ফরম্যাটের এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে 35 রানে 5 উইকেট হারানো আফগানরা মাত্র 78 রানে অল আউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ 27 রান করেন দারুইস রাসুলি। বাংলাদেশের বোলারদের মধ্যে ম্যাচ সেরা রিপন মন্ডল 10 রানে 3 উইকেট নিয়ে আফগান শিবিরে ধস নামান। জবাবে আগের ম্যাচের রেকর্ড সেঞ্চুরিয়ান হাবিবুর রহমান সোহান 10 রানে আউট হন। 24 রানে 2 উইকেট হারানোর পর জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কনের 55 রানের অবিচ্ছিন্ন জুটিতে 2 উইকেটে 79 রান তুলে 39 বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। জাওয়াদ 24 এবং অঙ্কন 27 রানে অপরাজিত থাকেন। এই 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে এখন বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও কামালের সাজা পরোয়ানা ইন্টারপোলে পাঠানোর প্রক্রিয়া শুরু। প্রসিকিউশন 2-1 দিনের মধ্যে রায়ের কপি পাঠানো হবে জেলা ম্যাজিস্ট্রেট ও কারাগারে। জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার ফাঁসির রায়ে গভীর সংকটে আওয়ামী লীগ। দেশে ফেরাতে ভারতকে চাপ দিলে দুদেশের সম্পর্ক অবনতির আশঙ্কা বিশ্লেষকদের। কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, জানালেন প্রধান উপদেষ্টা। দেশে এখন অস্থিরতা বিরাজ করছে, মন্তব্য মির্জা ফখরুলের। প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমেদ ডিমাইজ অব ডেমোক্রেসি বইয়ের মোড়ক উন্মোচন। ভোটার নিবন্ধন অ্যাপ পোস্টাল ভোট বিডির উদ্বোধন। প্রবাসীরা প্রথমবারের মতো ভোট দিতে পারবেন, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। এবং 7 দিনের মধ্যে অবৈধ পোস্টার ব্যানার অপসারণের নির্দেশ ডিএনসিসি। সংসদ নির্বাচনে মোট ভোটার 12,77,00,000। চূড়ান্ত নিবন্ধন পেল এনসিপি ও সমাজতান্ত্রিক দল। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।